আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। লাইভটা শুরু করলাম, ইনশাল্লাহ আস্তে আস্তে হয়তো আসবে অনেকেই, কিংবা পরবর্তীতে দেখবে। পেজ থেকে এই প্রথম লাইভে আসার যে কারণটা সেটা হলো যে আমাদের যে বাংলাদেশে বেশ অনেক কিছুর সমস্যার দেখা যাচ্ছে। তার ভিতরে যে সমস্যাটা সেটা আড়ালে থাকছে, কিন্তু এই সমস্যাটা অনেক প্রকট। আমরা যে জিনিসটা দেখেও না দেখার ভান করছি বা এড়িয়ে যাচ্ছি, সেটা হলো চলমান গার্মেন্টস শিল্প। আমরা জানি যে এখনকার সময়ে গার্মেন্টসের যে প্রভাব, যে কি বলবো, যে অস্থিরতা, গার্মেন্টসের যে অস্থিরতা, এটা ব্যাপক হারে বেড়েই চলেছে। আমরা জানি যে গাজীপুর, আশুলিয়া এবং সাভারের বেশ কিছু গার্মেন্টস শিল্পে বা বেশ কিছু গার্মেন্টস প্রতিষ্ঠানে বিশৃঙ্খলার দেখা দিচ্ছে, যার ফলে ঢাকা ময়মনসিংহ বা ঢাকা টাঙ্গাইল যে যান চলাচল সেটাও অনেক বেশি পরিমাণে বিঘ্নিত হচ্ছে, যান চলাচল দেখা যাচ্ছে। আমরা দেখেছি যে করোনা সময়কালে যে টেক্সটাইল শিল্পের যে অবস্থা সেটা আমরা দেখেছি। কীরকম অবস্থা দেখেছি, যে যখন করোনার সময় তীব্র প্রকট আকার ধারণ করেছে, তখনও আমরা দেখেছি যে জীবনের বিপন্ন হয়ে গ্রাম থেকে যারা চলে গেছে তারা কিন্তু আবার চাকরিতে জয়েন করেছে। এটা ছিল অনেক একটা করুণ এবং হৃদয় বিদারক দৃশ্য, যে সবাই, যেখানে অন্য পেশার মানুষজন গ্রামে চলে গেছে, টেক্সটাইল যারা আছে তারাও চলে গেছে, কিন্তু তারা আবার আসতে হয়েছে, যে চাকরিতে জয়েন দিতে হয়েছে। এটা ছিল একটা খারাপ দিক। এখন যে সমস্যাটা আমরা দেখছি, যে এই আশেপাশে ঢাকা গাজীপুর বা ঢাকা টাঙ্গাইল সাভার এর আশেপাশে অনেকগুলো ফ্যাক্টরিতে দেখছি যে সমস্যাটা হচ্ছে, সেটা হলো যে পুরুষ যে ছেলে বা যারা ছেলে মানুষ তাদেরকে নিচ্ছে না, আবার অনেকে আছে যে মেয়ে মানুষদের প্রতিষ্ঠানে নিয়োগ দিচ্ছে। এবং আরেকটা যে সমস্যা সেটা হলো যে বিভিন্ন সময়ে প্রতি মাসে যে স্যালারি, এই স্যালারিটা তাদের দেওয়া হচ্ছে না, নিয়মিতভাবে দেওয়া হচ্ছে না। এক মাসের স্যালারি অন্য মাসের স্যালারি এরকম বকেয়া তাদের থাকছে। এটা হচ্ছে আরেকটা সমস্যা। এটা কেন হচ্ছে? এরকম তো হওয়ার আসলে কথা না, কারণ ইসলাম ধর্মমতে বলা হয়েছে যে শ্রমিকের পারিশ্রমিক দিয়ে দাও, যে ঘাম শুকানোর আগেই শ্রমিকের পারিশ্রমিক দিয়ে দেওয়ার জন্য বলা হয়েছে। কিন্তু এটা কেন হচ্ছে যে এক মাসের বেতন অন্য মাসে এমনও আছে যে মাসের পর মাস চলে যাচ্ছে, তারা স্যালারি পাচ্ছে না, ঠিক মতনে পাচ্ছে না, অথচ তাদেরকে ডিউটি করানো হচ্ছে, তাদেরকে নিয়মিত পরিশ্রম করাতে বাধ্য করা হচ্ছে, বা যে সময়ের অতিরিক্ত সময় পর্যন্ত তাদেরকে পরিশ্রম করতে হচ্ছে, কিন্তু বিনিময়ে আসলে তারা কোনো মাসিক যে স্যালারিটা তারা তা পাচ্ছে না। আমরা জানি যে শুধুমাত্র যারা টেক্সটাইলে কাজ করে বিষয়টা এরকমও না, এছাড়াও আরও রিলেটেড আছে যারা টেক্সটাইলের সংশ্লিষ্ট, যেমন
বাসা ভাড়া যিনি দিচ্ছেন বা সবজিওয়ালা বা বিক্রেতা বা ওই আশেপাশে সংশ্লিষ্ট যারা আছে তারা সবাই। কিন্তু একটা শ্রমিক যখন সে নিয়মিত বেতন না পায় তখন তার জন্য আসলে একটা হ্যাম্পারিং ছাড়া ওর আসলে অন্য কোনো কিছুই না। কারণ সে অসহায় হয়ে থাকে, সে জানে যে মাসের 1 তারিখ 2 তারিখ বা 5, 7, 10 তারিখ হয়ে যাচ্ছে, তার যে একটা স্যালারি পাওয়ার কথা সেই স্যালারিটা সে পাচ্ছে না। তখন যে পরিবার সামলানোর যে ব্যাপারটা থাকে সেটা তার উপরেও বর্তায় এবং নিজে চলার যে ব্যাপারটা থাকে সেটাও কিন্তু সে খেয়ে হারিয়ে ফেলে। কারণ সে এখন পর্যন্ত স্যালারিটা পাচ্ছে না, বা কবে পাবে বা আদৌ পাবে কি না এই মাসে এটারও কোনো তার সিউরিটি নেই। অথচ সে কিন্তু তার যে নিয়মিত যে পরিশ্রম বা নিয়মিত যে ডিউটি করার সেটা সে করে যাচ্ছে এবং একদিন অ্যাবসেন্সে তার জন্য পানিশমেন্টও রাখা আছে। কিন্তু সে যখন মাসের শেষে যখন স্যালারি পাবে সেটা সে আশা করতে পারছে না। এটা আসলে কেমন হয় যে এই ব্যাপারটা, আর কিছু হলেই যে সবাই মিলে রাস্তার উপরে যে মিছিল মিটিং শুরু করে দেয় এবং এর ফলে কি হয় যে একটা যে পরিবেশের প্রভাবটা বিঘ্নিত হয়, রাস্তাঘাটে চলাচলের ব্যাপারটা বাধাগ্রস্ত হয় এবং জনজীবনে আসলে অশান্তির সৃষ্টি হয়ে দাঁড়ায়। একটা মানুষ যখন আমরা দেখি যে পরিসংখ্যান, বিভিন্ন ধরনের পরিসংখ্যানে আমরা দেখি যে এইবারেও বাংলাদেশ চীনের পরে অর্থাৎ দ্বিতীয় অবস্থানে রয়েছে টেক্সটাইল গার্মেন্টস শিল্প অবস্থা। কিন্তু একটা দেশ দ্বিতীয় অবস্থায় থাকার ফলেও বা দ্বিতীয় অবস্থার যে আছে তার থাকার কারণেও সে এমন অবস্থা হবে কেন যে দ্বিতীয় অবস্থায় একটা দেশ, সে দেশের টেক্সটাইল শিল্পের অত্যধিক নাজুকতার অবস্থা হবে কেন? যারা শ্রমিক আছে তারা কেন টাকা পাবে না বা বেতন পাবে না? এটা কেন হয়? আমরা জানি যে বাংলাদেশে শ্রমিক এর সস্তা বলে আমরা যদি দেখি যে আশেপাশে দেশগুলোতে শ্রীলঙ্কা, ভারত, তারপরে অন্যান্য দেশ ভিয়েতনাম বা তুরস্কে আমরা যদি স্যালারির বিন্যাস দেখি তাহলে আমরা দেখতে পারবো যে বাংলাদেশ থেকে অনেক বেশি পরিমাণ স্যালারি তাদেরকে দেওয়া হচ্ছে, ন্যূনতম যে স্যালারি। সেই ক্ষেত্রে বাংলাদেশের যে স্যালারি দেওয়া বা বেতন দেওয়া সেটা কিন্তু খুবই কম অন্যান্য দেশের তুলনায়। কিন্তু এই অন্যান্য দেশের তুলনায় স্যালারি কম হওয়া এবং এই যে আরেকটা অস্থিরতার যে প্রকাশ পাচ্ছে যে বেতন না দিয়ে ডিউটি করানো, এটা আসলে একটা মানে কেমন পর্যায়ে পড়ে, বা এটা বাংলাদেশ সহ বিশ্বের সবাই জানে যে বাংলাদেশ পানিতে সমৃদ্ধ এবং টেক্সটাইল যে মানুষ, বন্ধু বিদ্যুৎ গেল, খাত অন্ধকার হয়ে যাবে, পরে দেখে নিবা। তো ব্যাপারটা আসলে এমন হয় যে সবাই জানে যে বাংলাদেশের টেক্সটাইল শিল্পে শ্রমিকদের বেতন খুবই অল্প। কিন্তু এই অল্প বেতন আমরা সবাই জানি, যারা মালিক পক্ষ তারাও জানে বা যারা শ্রমিক পক্ষ তারাও জানে। বাট এখানে একটা যে সমস্যা হচ্ছে, এটা অনেকের বেতন না দেওয়া। এখন তারা কি চাচ্ছে যে বেতন না দিয়ে মানুষকে পরিশ্রম করানোর জন্য? ব্যাপারটা কি এরকম? এটার সদয় যে দৃষ্টি এটা আসলে কারোরই নেই এই খাতে। এটা কেন হয় যে সে টাকা দিতে পারবে না, বা সে তো কিন্তু একটা কোম্পানি কিন্তু সে ভালোভাবেই ব্যবসা করে যাচ্ছে, ব্যবসা পরিচালনা করে যাচ্ছে এবং সে ভালোভাবেই কিন্তু লাভ করে যাচ্ছে। বছর শেষে যদি তার দেখা হয় যে তাহলে দেখা যায় যে সে একটা ন্যূনতম ভালো টাকা আয় করছে। হ্যাঁ, এখানে আমরা যদি বলতে পারি যে বিদ্যুৎ বিল দিচ্ছে বা তারপরে অন্যান্য কিছু দেওয়া হচ্ছে, গ্যাস বিল, হ্যাঁ, সেটা যদি আমরা তদারকি করি তাহলে দেখব যে অনেক ক্ষেত্রে তারা তার সেই গাইডলাইনটা মানছে না বা বকেয়া বা এইগুলো পরিশোধ না করেই কিন্তু গার্মেন্টস শিল্প পরিচালনা করছে। এটা কিন্তু হচ্ছে। আমরা যদি জানি যে দেখব যে বিদেশ থেকে রেমিটেন্স আসছে, বেশ ভালো কথা, কিন্তু এটাও দেখার উচিত যে আশেপাশে আমাদের যে ফ্যাক্টরিতে খুব কম মূল্যে চাকরি করছে এবং এই বেতনটা না দেওয়ার কারণে বা না পাওয়ার কারণে খুব ভুক্তভোগী হচ্ছে মানুষজন। 1 মাস 2 মাস, তারপরে এখানে আরেকটা বিষয়টা হলো যে পুরুষ শ্রমিক যারা আছে তাদের না নেওয়া, মহিলাদের নেওয়া।
তা এটা কেন হয় আসলে? এটাও তো একটা বৈষম্যর কারণ, যে পুরুষ যারা আছে তাদেরকে নেবে না বা মহিলাদের সবচেয়ে বেশি নিয়োগ দেওয়া হবে। এটার কারণেও কিন্তু বর্তমান ফ্যাক্টরিতে একটা চলমান অস্থিরতার আমরা লক্ষ্য করছি। তো টেক্সটাইল বাংলাদেশের বা গার্মেন্টস শিল্প বাংলাদেশের জন্য একটা আশীর্বাদ স্বরূপ। আশা করি যে অন্যান্য যারা সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা আছেন বা সচেতন মানুষজন আছেন, তারা এই বিষয়টা আসলে সুরাহা করা উচিত। বেতন কাঠামো এবং তাদের যথাযথ ব্যবস্থা নেওয়া, যাতে গার্মেন্টস পরিচালনা করা যেভাবে ল আছে বা আইনে আছে, সেই ল আইন মেনে গার্মেন্টস শিল্প চালানো এটা সবচেয়ে বেশি জরুরি। কারণ এটা না হলে আসলে যে অভ্যন্তরীণ অবকাঠামো যেটা আছে সেটা আসলে ক্ষতিগ্রস্ত হয়, বাধাগ্রস্ত হয়, জনজীবনে অতিষ্ঠ হয়। ধন্যবাদ।